আমি মনে করি মাইকেল ক্যারিককে ইউনাইটেড তাদের পার্মানেন্ট কোচ হিসেবে রেখে দেওয়া উচিত। এখন যারা যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি ফুটবলটাকে খুবই সিম্পল ওয়েতে দেখি। আমার ফুটবল দর্শন খুবই সিম্পল, আমি ফুটবলটাকে খুব সিম্পলি জাজও করি। এখন এই জাজমেন্টটা হইতে পারে কোনো প্লেয়ারকে নিয়ে, কোনো কোচকে নিয়ে বা কোনো টিমকে নিয়ে। এখন দেখেন, আমি অত বড় হনু হয়ে যাই না বা অত বড় কিছু হই নাই যে আমি কোনো প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ারকে জাজ করবো। বাট আসে না নিজের ফ্যান মন বা ধরেন মানে একটা নিজের নিজের বুঝ দেওয়ার মতো যে জাজমেন্টটা, সেই জিনিসটা আমি খুব সিম্পলি করে থাকি। যেমনটা বলছিলাম যে একটা প্লেয়ার বা একটা কোচকে জাজ আমি খুবই সিম্পলি করি, এবং মাইকেল ক্যারিক এই লোকটাকে যখন আমি জাজমেন্ট করতে বসছিলাম, এবং আমি কিন্তু সিম্পলি একটা কোচ বা একটা ম্যানেজারকে জাজ করার জন্য 3টা সিম্পল ক্রাইটেরিয়া রাখি, এবং যখন আমি দেখলাম যে এই 3টা ক্রাইটেরিয়া অলমোস্ট সে ফুলফিল করতেছে, তার আগে বলে নিই যে আমার 3টা ক্রাইটেরিয়া কি। আমি সবসময় একটা কোচকে জাজ করার পেছনে যে 3টা ক্রাইটেরিয়া রাখি, তার মধ্যে প্রথমটা হচ্ছে সেই কোচের আন্ডারে প্লেয়াররা হ্যাপি কিনা। এখন এই হ্যাপিনেসটা হইতে পারে প্লেয়ারের নিজের গেম প্লে নিয়ে, নিজের প্লে স্টাইল নিয়ে, নিজের টিমে পজিশন নিয়ে, নিজের টিমের রোল নিয়ে, হয়তোবা মাঠের বাহিরের কোনো কার্যকলাপ, অফ দ্য ফিল্ডে যেসব জিনিস হয়। মানে আমার কথা হলো ওভারঅল প্লেয়ারটা হ্যাপি কিনা এই কোচের আন্ডারে। সেকেন্ড, টিমের মেন্টালিটি কেমন, টিমটা কি এখনো ড্র বা হারলেও কোনো সমস্যা নেই এরকম কোনো পজিশনে আছে, নাকি তাদের জিততেই হবে, তারা কোনো একটা ধরেন যদি পিছায় থাকে গেমে সেখান থেকে তারা কি বাউন্স ব্যাক করতে পারবে কিনা, সেই মেন্টালিটি আছে কিনা সেটা আমি দেখি। আর থার্ড, এই টিমটা এই কোচের আন্ডারে কি রেজাল্ট বের করতে পারতেছে কিনা। যেমনটা বললাম যে অলমোস্ট মাইকেল ক্যারিক সবগুলোই টিকবক্স করতেছিল, এবং বলা যায় যে 3টার মধ্যে 2.5টা কন্ডিশন সে মোটামুটি ফিল করে ফেলছে, যেটা আমাকে স্যাটিসফাই করতেছে। এখন আসেন একটা একটা করে ডিবাঙ্ক করে, মাইকেল ক্যারিকের আন্ডারে কি এই টিমের প্লেয়াররা হ্যাপি কিনা। আমি লাস্ট ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার, সরি কি বলতেছি, ইউনাইটেড ভার্সেস লিভারপুল ম্যাচ শেষে যখন কোবি মেনুর ইন্টারভিউ দেখতেছিলাম, সেখানে সে বলতেছে যে সে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য জানও দিতে পারে। যে কোবি মেনুকে রুবেন আমরিম বসায় রাখছিল, মানে একটা ম্যাচও খেলায় নাই, সে কোবি মেনু এসে যখন মাইকেল ক্যারিকের আন্ডারে ইন্টারভিউ দিচ্ছে যে সে ইউনাইটেডের জন্য জান দিতে পারবে এবং সে কন্ট্রাক্ট রিনিউ করছে, তখন সেখানে যে কোচের ইনফ্লুয়েন্স আছে এটা নিয়ে কোনো প্রকার ডাউট থাকার কথা না। এবং প্লেয়াররা যখন এরকম স্টেটমেন্ট দিচ্ছে এবং তাদের পারফরমেন্স যখন এরকমভাবে ফ্লরিশ করতেছে, তখন আর বোঝার বাকি থাকে না যে এই প্লেয়ারগুলো এই কোচের আন্ডারে হ্যাপি, এবং তারা কিন্তু পাবলিকলি প্রেস করতেছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর কোন কোচের আন্ডারে প্লেয়াররা এত ভালো জিনিসপাতিগুলো প্রেসে এসে বলতেছে আমার খুব একটা মনে পড়তেছে না। দেখেন, আমি স্যার অ্যালেক্স ফার্গুসনের যে টিমটা ছিল সেটার খুব একটা খেলা দেখতে পারি না, কারণ তখন আমার বয়স অনেক ছোট। কিন্তু যখন থেকে আমি ইউনাইটেডের খেলা দেখতেছি, তখন কিন্তু ইউনাইটেড এত ভালো পারফর্ম করতে পারতেছে না, এবং তার মানে বহি প্রকাশ হিসেবে গত সিজনে তো অলমোস্ট রেলিগেটে হয়ে যাচ্ছিল। এখন দেখেন, রুবেন আমরিমের আন্ডারে যে টিমটা খেলছে সেম টিমটাই কিন্তু মাইকেল ক্যারিকের আন্ডারেই খেলছে, এবং রুবেন আমরিম যেখানে পাবলিকলি এসে বলতেছিল যে এই টিমটা ইউরোপে কম্পিট করার মতো টিম না, সেই টিমটাকেই মাইকেল ক্যারিক ইউরোপে কোয়ালিফাই করাই দিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাইছে। তাহলে প্লেয়ারদের মধ্যে নিজস্ব যে একটা ইম্প্রুভমেন্ট আছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি, এবং এই প্লেয়াররা এই কোচের আন্ডারে কিন্তু ইম্প্রুভ করতেছে। রুবেন আমরিমকে নিয়ে সবসময় আমার একটাই ধরেন এটারে কি বলে, একটাই নাখোশ জিনিসপাতি বা একটাই ডিসস্যাটিসফ্যাকশন ছিল, সেটা হচ্ছে এই লোকটা অনেক বেশি এক্সপেরিমেন্ট করতেছিল টিম নিয়ে। যখন একটা টিম রিবিল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন সে একটু রেলিগেশন ব্যাটল ফেস করে আসছে, যখন সে চাচ্ছে যে আবার সে চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক করবে, তখন আমার কাছে মনে হয় না যে খুব একটা এক্সপেরিমেন্ট করা উচিত টিম নিয়ে। আমি বলতেছি না যে এক্সপেরিমেন্ট করা খারাপ জিনিস, এক্সপেরিমেন্ট করা উচিত, বাট যখন আপনার টিমে ওইরকম লেভেলের প্লেয়ার আছে এবং আপনি যখন টিমটাকে নিয়ে স্যাটিসফাইড তখন আপনি করেন। বাট আপনি যখন পাবলিকলি এসে বলতেছেন যে এই টিমটা ইউরোপে কম্পিট করার মতো না, তখন আপনি এক্সপেরিমেন্ট কেন চালাচ্ছেন? এক্সপেরিমেন্টের কথা বলতে গেলে যেটা বলি যে তিনি প্লেয়ারদের পজিশনাল সোয়াপ অনেক বেশি করাচ্ছিল। ব্রুনো ফার্নান্দেসের মতো লোক যে মাইকেল ক্যারিকের আন্ডারে সুপার খেলতেছে, অ্যাসিস্টের উপর অ্যাসিস্ট করতেছে, অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করতেছে, তাকে রুবেন আমরিম অনেকটা ডিপে খেলাচ্ছিল। এমবিএমও যে মোটামুটি উইং দিয়ে অনেকটা সরাই গিয়ে সে অ্যাটাকগুলো করতেছে, তাকে হচ্ছে অনেকটা ইনসাইড বা সেন্ট্রালি তাকে অপারেট করার জন্য বলা হচ্ছিল। এখন দেখেন, মাইকেল ক্যারিক খুবই সিম্পল একটা ওয়ে নিছে যে প্লেয়ারদেরকে নিজেদের স্বাধীনতা বা ফ্রিডমটা সে দিয়ে দিয়েছে, যার কারণে প্লেয়াররা কিন্তু নিজেদের মতো খেলতেছে, এবং সে কিন্তু ট্যালেন্টদের মোটামুটি আগায় নেওয়ার জন্য ট্রাই করতেছে। এখন দেখেন, এটার মধ্যে স্যার অ্যালেক্স ফার্গুসনের ডিরেক্ট একটা ইম্প্যাক্ট থাকতে পারে, কারণ মাইকেল ক্যারিক কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের একদম ডিরেক্ট ছাত্র। সো ওনার যে ইনফ্লুয়েন্স সেটাও কিন্তু এখানে এই টিমের মধ্যে আছে, যার কারণে প্লেয়াররা মাইকেল ক্যারিকের আন্ডারে সুপার হ্যাপি, যেটা আমি এখন পর্যন্ত বুঝতেছি। না হলে একটা টিম এভাবে ইমপ্রুভমেন্ট দেখাবে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করে নাই, যদিও 5 ম্যাচটা না জিততে পারেনি সেটা একটা জিনিস আছে। সো প্লেয়াররা যে মাইকেল ক্যারিকের আন্ডারে হ্যাপি এটা নিয়ে কোনো প্রকার ডাউট আমি দেখতেছি না। সেকেন্ড, টিমের প্লে স্টাইল কেমন এবং টিমের মেন্টালিটি কেমন।
রুবেন আমরিমের আন্ডারে টিম এবং ফ্যান মানে প্লেয়ার এবং ফ্যান যারাই ছিল সবার মোটামুটি একটা মেন্টালিটি ছিল যে বড় বড় টিমের এগেনস্টে মোটামুটি ড্র করলেই হয়েছে, আমরা ড্র করলেই বাঁচি, মোটামুটি আমরা টপ 10 বা টপ 5 টপ 4 ফিনিশ করলেই হয়েছে। বাট যেদিন থেকে মাইকেল ক্যারিক এই টিমটার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমি খেয়াল করলাম যে টিমটার মধ্যে একটা স্পৃহা কাজ করতেছে, তারা চাইতেছে ম্যাচটাকে বের করে আনার জন্য, যারই ফলাফল স্বরূপ মাইকেল ক্যারিকের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড বিগ সিক্সের সবগুলো টিমরে হারাইছে। আপনি লিভারপুলের ম্যাচ দেখে বলতে পারেন যে লিভারপুলের সময় খারাপ যাচ্ছে, বাট আর্সেনাল, ম্যান সিটি, অ্যাস্টন ভিলা, টটেনহাম সবগুলো টিম, টটেনহাম বাদ, বাট ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, চেলসি সবগুলো টিমরা যখন হারাচ্ছে তখন বলা যায় যে এই টিমের মধ্যে মেন্টালিটিতে একটা বুস্ট আপ আসছে, এবং সেই বুস্ট আপটা কিন্তু মাইকেল ক্যারিকে দিছে। এখন প্লে স্টাইল নিয়ে হচ্ছে সবার অনেক ধরনের কথাবার্তা আছে, এবং এই জিনিসটা নিয়ে কিন্তু সবাই ডাউট করতেছে যে মাইকেল ক্যারিকের আন্ডারে প্লেয়াররা এতটা ইন্টেন্সিটি বজায় রাখতে পারবে কিনা, কারণ সামনে নেক্সট সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, সো অনেকগুলো সপ্তাহে তারা ডাবল ডাবল ম্যাচ খেলা লিখতে পারে, সো প্লেয়াররা ওই ইন্টেন্সিটি রাখতে পারবে কিনা, তারা ওইভাবে খেলতে পারবে কিনা। এবং মাইকেল ক্যারিকের আন্ডারে সবচেয়ে বেশি যে জিনিসটা তারা ফেস করতেছে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিস্টেক বারবার হচ্ছে, যেটা আমরা লাস্ট লিভারপুলের ম্যাচও দেখলাম যে মিস পাসের কারণে কিন্তু সাপোজ লাইক গোল দিছিল, এবং ভুলের কারণে লামান্সের ভুলের কারণে কিন্তু সে গোলটা হয়েছিল। সো ওই জায়গাটা থেকে ওই কনফিউশনগুলো আছে, তার জন্য আমি কিন্তু বলছিলাম যে আড়াইটা কন্ডিশন ঠিক করছে। সো মেন্টালিটির দিক দিয়ে এই টিমটাকে তিনি ভালোই বুস্ট আপ করছে, বাট প্লে স্টাইল নিয়ে ডাউট আছে। কিন্তু আমার এই জায়গাটাতে একটা ধরেন রিপ্লাই হতে পারে যে টাইমটা দিয়ে দেখেন না, যখন নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে মাইকেল ক্যারিক টিম সাজানোর একটা সুযোগ পাবেন, এবং তখন যদি উনি ওনার পছন্দ মতো প্লেয়ার আনতে পারেন, হয়তো তিনি এমনগুলো প্লেয়ার নিয়ে আসবেন যারা হচ্ছে ডিফেন্সিভলি অনেক ভালো, মিডফিল্ডে ক্যাসিমিরোর যে ধরেন রিপ্লেসমেন্ট সেটা যদি সে ভালোভাবে নিয়ে আসতে পারে, তাহলে আমার কাছে মনে হয় না যে খুব একটা খারাপ হবে। এবং আগে থেকেই বলে রাখতেছি যে এই টিমটাকে নিয়ে ইউনাইটেড ফ্যান হোক বা যে কোনো ফ্যান হইতে পারে যে এত বেশি এক্সপেক্ট করা উচিত না। ম্যানচেস্টার ইউনাইটেড একটা রিবিল প্রসেসের মধ্যে দিয়ে আছে, এবং প্রিমিয়ার লিগ ইজ এ ভেরি টাফ কম্পিটিশন। সো ওই কম্পিটিশনে ডিরেক্ট এসে একটা কোচ আচমকা একটা রিবিল প্রসেসে থাকা টিমরে চ্যাম্পিয়ন করে দিবে, জিনিসটা এমন হইতে পারে না। সো ইউনাইটেড কোচরা মোটামুটি, আমার পার্সোনাল একটা সাজেশন থাকবে, যেহেতু আমরা বার্সেলোনা, আমরা ওই রিবিল প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতি না অনেক বছর ধরে। সো আমি একটা সাজেশন দিব যে ওই রকমভাবে এক্সপেকটেশন না রেখে মোটামুটি দেখেন, 1 বছর দিয়ে দেখেন যে আসলে যে লোকটা কেমন করতে পারে। আমার কাছে মনে হয় না যে খুব একটা খারাপ করবে। সো সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা, থার্ড কন্ডিশন হচ্ছে রেজাল্ট বের হচ্ছে কিনা। অলরেডি আমি বলে দিছি যে বিগ সিক্সের আন্ডারে তিনি পারফরমেন্স বের করে আনছেন, এবং শুধু বিগ সিক্স না, 2 বছর পর, যদি আমি ভুল না করে থাকি, 2 বছর পর তিনি ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে আবার ব্যাক করাইছে, ওল্ড ট্র্যাফোর্ডে আবার চ্যাম্পিয়ন্স লিগ ব্যাক করতেছে। এখন দেখেন, এটা যদি ধরেন 2010-এর আগের কোনো ইউনাইটেডের গল্প কথা হইতো বা গল্প হইতো, তখন কিন্তু এই জিনিসটা খুবই নর্মাল, বাট 2020-এর পরে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু টোটালি ডিফারেন্ট একটা টিম। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে খুব একটা সমস্যা হবে না। আর প্লেয়ারদের খুশির যদি আমার আরেকটা জিনিস মাথায় আসছে, একদম ইনস্ট্যান্ট মাথায় আসছে, এরিক টেন হ্যাগ বলেন, রুবেন আমরিমের আন্ডারে বলেন, গার্নাচো, তারপরে হচ্ছে রাশফোর্ড, স্যানচো, এরকম প্লেয়ারগুলো কিন্তু অখুশি হয়ে বের হয়েছিল, এবং তারা যখন অ্যান্টনি, এই প্লেয়ারগুলো যখন বের হয়েছে তখন কিন্তু তারা ভালো পারফর্ম করছে তাদের ওই সব ক্লাবগুলোতে গিয়ে। রাশফোর্ড বার্সেলোনাতে ভালো পারফর্ম করছে, বেতিসে গিয়ে অ্যান্টনি ভালো পারফর্ম করছে, সানচো ভালো করছে, সবাই মোটামুটি ভালো করছে। তাহলে ওই জায়গাটাতে তো আমরা বুঝতে পারতেছিলাম যে প্লেয়ারদের মধ্যে খুব একটা সমস্যা ছিল না, কোচের আন্ডারে তারা ভালোভাবে পারফর্ম করতে পারতেছিল না। সো দেখেন, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই 3টা ক্রাইটেরিয়ার বেসিসে আমি মনে করি যে মাইকেল ক্যারিককে নেক্সট 1 বছরের জন্য হইলেও ম্যানচেস্টার ইউনাইটেডের পার্মানেন্ট দায়িত্ব দেওয়া উচিত। এখন আপনি আমার সাথে অ্যাগ্রি করেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আই মাইট বি রং, আমি জানি, বাট দেখেন না, আপনি আপনার কমেন্টটা জানাতে পারেন আমাকে। সো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর বাই দ্য ওয়ে, এরকম প্রিমিয়ার লিগের নিয়ে ভিডিও দিব কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।